প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চাই অনুষ্ঠান জুড়ে। আজকের আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা রহমান। একাত্তরের সেই দিনগুলি আজও মনে পড়ে। অনেক স্মৃতি লুকিয়ে আছে মনের নিভৃত কোণে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের 16 ডিসেম্বর বিকেল 4:31 মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় কমান্ডের প্রধানের কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। 1947 সালে পাকিস্তান হওয়ার পর দীর্ঘ 24 বছর পাকিস্তানের দুই অংশ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যকার বৈষম্যের কথা আমরা সবাই জানি। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের মানুষদের শোষণ ও নানাভাবে অবদমন করে রাখার ঘটনাও আমাদের সবার জানা। 1971 সালের 25 মার্চ পাকিস্তান বাহিনীর গণহত্যা শুরুর পর বাঙালি গড়ে তোলে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। কিন্তু পাকিস্তানি শাসনের 24 বছরের লাঞ্ছনা ও বঞ্চনা তার আগেই বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করে রেখেছিল। 1971-এর 2রা মার্চ ছাত্র নেতারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। 3রা মার্চ ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ইশতেহার। এরপর বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার বক্তৃতা মানুষের কাছে শোষণ মুক্তির আকাঙ্ক্ষাকে শানিত করেছিল। 25 মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হওয়ার পর 26 মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী বাঙালি, বিশেষ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও জওয়ানদের স্বাধীনতার পক্ষে সশস্ত্র সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। 1971 সালের 10 এপ্রিল কলকাতায় বাংলাদেশের প্রবাসী সরকার গঠিত হয়। 17 এপ্রিল বেহেরপুরের বৈদ্যনাথ তলায় প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। কিন্তু তার আগে 4 এপ্রিল 1971 বর্তমান হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায় তৎকালীন অবসরপ্রাপ্ত কর্নেল এম.এ.জি. ওসমানী সেনা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা জানি মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান সেনাপতি হিসেবে ছিলেন জেনারেল ওসমানী। যুদ্ধের শেষ দিকে প্রধান সেনাপতি ওসমানী 3টি ফোর্সের আওতায় বাংলাদেশের নিয়মিত সশস্ত্র বাহিনী গঠন করেন: কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা শুনি অনেকের অবদানের কথা, কিন্তু কখনোই সেভাবে বলতে শোনা যায়নি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী অবদানের কথা। কে ফোর্স, এস ফোর্স বরং জেড ফোর্স এর ভূমিকার কথাও তেমন শোনা যায়নি। নানা যুক্তিতে অস্বীকার করা হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার গুরুত্বকে। গুরুত্বহীন করে তোলার চেষ্টা করা হয়েছে 7 মার্চের ভাষণকেও। ছাত্র নেতাদের স্বাধীনতার পতাকা উত্তোলন এবং স্বাধীনতার ইশতেহার পাঠের ঘটনাকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়নি। গত 53 বছর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে প্রত্যেকের অবদান স্বীকার করা হয়নি। বিশেষ করে গত প্রায় 16 বছরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগ সমর্থক ব্যক্তি ও সংগঠন ছাড়া আর কারো নাম উচ্চারিত হয়নি বললে ভুল হবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় স্বীকার করি সবার অবদান। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন রেজাউদ্দিন স্টালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব, এবং রয়েছেন মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আজকের বিষয়টি আসলে আমাদের এই সমসাময়িক এই যে প্রেক্ষাপট, আমাদের 16 ডিসেম্বর আজকের দিনের জন্য ভীষণ গুরুত্ব বহন করে, এবং আজকের এই প্রজন্মের দাবি আসলে জানা যে আসলে মুক্তিযুদ্ধে কাদের অবদান ছিল, কারা ছিলেন। শুরুতে যদি আমি আমাদের মুক্তিযোদ্ধা আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। 1978 সালের ঘটনা দিয়ে আমরা শুরু করি। 1978 সালে যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে রাজনৈতিক জোট ছিল তারা জেনারেল ওসমানীকে জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন। তারপরে আওয়ামী লীগের ক্ষমতাকাল যেই সময়গুলো জুড়ে ছিল সেই সময়টিতে কিন্তু আমরা আমাদের এই যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করার বিষয়টি তেমন একটা লক্ষ্য করিনি। এর কারণ কি বলে মনে হয় আপনার? আচ্ছা, প্রথমত হচ্ছে যে মুক্তিযুদ্ধ সব মানুষের যুদ্ধ, জনযুদ্ধ, সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা ঠিক যে যুদ্ধের নেতৃত্ব ছিল আওয়ামী লীগ, কিন্তু সব দল ছিল, সব বাম দল, ভাসানী ন্যাপ, মুজাফফর ন্যাপ, কমিউনিস্ট পার্টি,
বাংলাদেশ কংগ্রেস, এই কয়েকটি দলকে নিয়ে, এই দল নেতাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছিল এবং অন্য বাম দলগুলো সহ বিভিন্ন দল ছিল। সবচেয়ে বেশি ছিল সাধারণ মানুষ এবং কৃষকের ঘর ছিল মুক্তিযুদ্ধের দুর্গ এবং সেখানেই মানুষ মুক্তিযুদ্ধের আশ্রয় পেয়েছিল। কৃষকরাই তাদেরকে খাইয়েছে, পথ দেখিয়েছে। এটি ছিল মুক্তিযুদ্ধ, মানে সব মানুষের যুদ্ধ। মুষ্টিমেয় গুটিকতক আলবদর, রাজাকার, শান্তি কমিটি ছাড়া বাকিরা সবাই মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল। এই মুক্তিযুদ্ধের যদি বলেন, ওসমানী সাহেবকে আমরা স্মরণ করছি কিনা যে প্রশ্ন করেছেন, তার আগে বলি যে মুক্তিযুদ্ধের তো প্রধান নেতা আপনি যে ভাষায় বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু উনি পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন। তার অবর্তমানে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উনি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার সহকর্মীরা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান তারা ছিলেন। এমনকি খন্দকার মুশতাকও সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তো এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছে যে রণাঙ্গনের নেতৃত্বে, সেখানে বিদ্রোহী সেনারা অর্থাৎ পাকিস্তান থেকে যারা অস্ত্র ঘুরিয়ে ধরেছিল, যারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল, তারা রণাঙ্গনের নেতৃত্বে ছিলেন। সেখানে মেজর শফিউল্লাহ, জিয়াউর রহমান, কর্নেল তাহের, মঞ্জুর, খালেদ মোশাররফ প্রমুখ তারা সেক্টরের দায়িত্বে ছিলেন এবং তাদের যে প্রধান সেনাপতি, সর্বাধিনায়ক না, সর্বাধিনায়ক রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি ছিলেন এমএজি উসমানী। তো এবং এইটা দুটো দিক, এর একটা এটা হচ্ছে রণাঙ্গনের দিক, তার বাইরেও এই সেক্টরগুলোর নিয়ন্ত্রণের বাইরেও স্বতঃস্ফূর্তভাবে যুবকেরা, কৃষক যুবক, সে লাঙ্গলের গুটি ফেলে দিয়ে রাইফেল তুলে ধরেছিল। ছাত্ররা এখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা চিন্তা করি যে কৃষক, সাধারণ মানুষ এবং গ্রামের সন্তানেরা, তারাই ছিল মুক্তিযুদ্ধের বেশিরভাগ এবং তাদেরাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অর্থাৎ একটা জনযুদ্ধ বলতে যা বোঝায় মুক্তিযুদ্ধ 100% তাই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন দেখি যারা ক্ষমতায় আসে তারা এক ধরনের দলীয়করণ করে ফেলে। যেমন স্বাধীনতার পরে ঘটনাক্রমে যে মুক্তিযুদ্ধে তো সরকার গঠিত হয়, আওয়ামী লীগ সরকার গঠিত হয় এবং মুক্তিযোদ্ধাদের বিরাট একটা অংশ তারা জাসদ গঠন করে। তখন দেখা যায় যে আওয়ামী লীগেরই গুণকীর্তন, নেতাদেরই গুণকীর্তন করা হয়, জাসদকে সেইভাবে উল্লেখ করা হয় না। এমনকি রণাঙ্গনে যারা ছিলেন, শফিউল্লাহ, জিয়াউর রহমান, তাহের, এই রণাঙ্গনের পার্টটা ভুলে যাওয়া। বুঝতে হবে মুক্তিযুদ্ধের দুটো পার্ট, দুটো অংশ। একটা হচ্ছে যে রাজনৈতিক যুদ্ধ, এবং রাজনৈতিক যুদ্ধ 25শে মার্চ সশস্ত্র রূপ লাভ করে। তখন এই রণাঙ্গনের যুদ্ধের কাহিনীগুলোকে সেইভাবে প্রকাশ করা হয় না, কেননা সেখানে রাজনৈতিক নেতারা আসেন না। আবার আমি দেখি যে 75 সালে 15ই আগস্টের পরে যদি দেখা যায় যে তখন আবার বিভিন্ন জিয়াউর রহমান কিংবা এরশাদের শাসন আমলে দেখা গেছে রণাঙ্গনের কাহিনীটাই বেশি করে এসেছে, কিন্তু বঙ্গবন্ধু ইত্যাদি নামগুলো, সেই নামগুলো অনুচ্চারিত ছিল। যেমন বঙ্গবন্ধুর নাম তখন উচ্চারিত হয় না, এই 7ই মার্চের ভাষণ আমরা শুনি নেই। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধু মানে তার সমহিমায় আবির্ভূত হন, তার নামটা শোনা যায়, 7ই মার্চের রেকর্ড বাজানো হয়, কিন্তু অন্য নেতাদেরকে ছোট করা হয়। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বঙ্গবন্ধুকে বড় করে তুলতে গিয়ে কিংবা অন্যান্য নেতাদের আসলে উপস্থিতিটাও সেভাবে স্বীকার করা বলা যায় না। এমনকি আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগারদের কথাই বলা হয়, তা না। আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ তো আওয়ামী লীগের ছিলেন, কিন্তু তাজউদ্দিন আহমেদের নামটা বলা হয় না। চার নেতা জেলে মানে হত্যার শিকার হলেন, তাদের নামও তো শুনি। সেটা বলছি যে বিশেষ করে যদি ওই যে আপনি বলেন না তাজউদ্দিন আহমেদের কথা, 2021 সালে যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বড় করে ঘটা করে আওয়ামী লীগ সরকার অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানেও আমরা তাজউদ্দিন আহমেদের নাম পর্যন্ত বলা হয়নি। এই কারণটা কি? সবচেয়ে শুধু তাই না, সেখানে জিয়াউর রহমান, আপনি যেটা উল্লেখ করেছেন, জিয়াউর রহমানের ঘোষণা
মধ্য দিয়ে আমরা উদ্বেলিত হয়েছিলাম যে একজন মেজর আমাদের সঙ্গে আছেন, এবং তিনি ঘোষণা করেছেন, তিনি নিজের নামে প্রথম ঘোষণা করেছেন, তারপরে বঙ্গবন্ধু নামে ঘোষণা করেছেন, হ্যাঁ দুটেই বলেছেন। তো এই ঘোষণা ছিল একটা উদ্দীপনাময়ী ঘোষণা এবং এটা সবাইকে আলোড়িত করেছিল। এই ঘোষণাটাকেও চেপেই যাওয়া হয় না। জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলা হয় এবং সিরাজুল আলম খানকে বলা হয় ষড়যন্ত্রকারী, যিনি নিউক্লিয়াস গঠন করে তিনি যুবকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং ওই নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পতাকা ছাত্ররা উড়িয়েছিল, বাংলাদেশের পতাকা উড়িয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল, তাদের সিদ্ধান্ত অনুযায়ী জয় বাংলা স্লোগান তৈরি হয়েছিল। এই সব কিছুর মূলে ছিলেন যে ব্যক্তিটা, তাকেও স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ষড়যন্ত্রকারী বলেছেন। তো এই ইতিহাসটা তো যারা ক্ষমতায় আসে তারা তাদের মতো করে বলে। আমি জানি না আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা কি করবেন। দলীয়করণের কারণে এই যে শিকারগুলো হচ্ছেন, যারা শিকার হচ্ছেন তার থেকেও সব থেকে বড় শিকার হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের তরুণ প্রজন্ম সেই ইতিহাসের জায়গাতে সঠিক তথ্য যতটুকু জানা দরকার, যাদের অবদান সম্পর্কে জানা দরকার, জানছে না। এই বিষয়টি নিয়ে যদি আমি রেজাউদ্দিন স্টালিন আপনার কাছে শুনি। এটা অকপটে আমরা সত্য উচ্চারণ করতে চাই। একজন লেখক হিসেবে আমাদের সাইদ ভাই, তিনি একজন লেখক এবং তিনি একজন বড় সাংবাদিক। তো তিনি অনেক চমৎকার করে বলেছেন, আমাদের প্রজন্ম, আমি ক্লাস 5-এ পড়তাম স্বাধীনতা যুদ্ধের সময়, আমি গ্রামে চলে গিয়েছিলাম। আমি যশোরে থাকতাম, বিহারিদের মধ্যে আটকা পড়েছিলাম, অবাঙালিদের মধ্যে। কি নৃশংস অত্যাচার তারা করেছে বাঙালিদের উপরে, এটা কল্পনা করা যায় না। ফায়ার গান দিয়ে গুলি করে, আর্মিরা যেদিন যশোরে ঢুকলো, ফায়ার গান দিয়ে প্রত্যেকটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ফায়ার গান দিয়ে গুলি করে করে। আমি নিজে চোখে দেখি, আমরা বিহারিদের মধ্যে আটকা পড়েছি। জুন মাসে আমরা পালিয়ে গেলাম গ্রামে, বাধ্য হলাম পালিয়ে যেতে, মানে ওরা আমাদের ফাইন্ড আউট করে ফেলেছিল। তারপরে সেখানে গ্রামে গিয়ে আমি নিজে দেখেছি মুক্তিযোদ্ধারা দলে দলে আমাদের একটা বড় বাউর ছিল, ওই পার হয়ে আসতো। আমরা তাদেরকে পানি, তারপরে কলা, নানা রকম খাবার দিতাম, কোথায় তারা খাবে সে ব্যবস্থা করতাম। সব সাধারণ মানুষ, গ্রামের মানুষ, একেবারে মানে স্কুলে পড়ে, কলেজে পড়ে, এইরকম মানুষ সব বেশি ছিল। তো সেখানে তরুণদের ছিল অংশগ্রহণ বেশি। কিন্তু আজকে যখন স্বাধীনতার ইতিহাস লিখিত হচ্ছে, আমরা জানি যে স্বাধীনতার ইতিহাস মূলত হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ইতিহাস লিখিত হয়েছে। তার মধ্যে অনেক সত্য আছে এবং সেই স্বাধীনতার দলিলপত্র, সেই দলিলপত্রকেও কিন্তু আমরা সামনে আনি না। কিন্তু আজকে তরুণরা, তাদের জানার অধিকার আছে যে স্বাধীনতার যুদ্ধে কাদের অবদান ছিল বেশি, কারা অংশ নিয়েছিল, স্বাধীনতা যুদ্ধের মৌলিক দাবি কী ছিল, কি স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, কত মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল, কত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল। সেই কথাগুলো আমরা শুধু দলের কিছু মানুষের স্বার্থের কারণে, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে শুধু, মানে আমি বলবো যে একনায়কতান্ত্রিক একটা সিদ্ধান্তের কারণে এই সমস্ত ইতিহাসের অধ্যায়গুলোকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনোদিন সত্য ইতিহাস মোছা যায় না। একথা আমি বলবো যে তরুণরাই স্বাধীনতা যুদ্ধের সংগঠক। যে 4 জন নেতার কথা আজকে ভাই বললেন, নিউক্লিয়াস, আমাদের সিরাজুল আলম খান, যারা ওখানে আসমা আব্দুর রব, এরা তো মানে দুর্দান্তভাবে সেই সময় তরুণ, তারাই তো কাজ করেছিল এবং পরে তারা অনেক বড় নেতা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করি যখন যে ক্ষমতায় গেছে তখন ইতিহাসটাকে সে মুছে দেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা আমি নিজে বেতারে শুনেছি, পরের দিনও আমি শুনেছি, আমরা 2 দিন শুনেছি। এবং আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যশোরে বসে যে আর আমরা সামনে এগোতে পারবো কিনা, স্বাধীনতা যুদ্ধ হবে কিনা, আর্মিরা ঢুকে সব দখল করে নিয়েছে, তারা হত্যাকাণ্ড করছে, আমরা একদম দিশেহারা। তখন এই স্বাধীনতার এই ঘোষণাটি, এই যুদ্ধের ঘোষণাটি আমাদের উদ্দীপ্ত করেছিল। আমরা তখন অনেক ছোট, কিন্তু স্বাধীনতার কথা আমরা মর্মে মর্মে বুঝতাম, অত্যাচার কেনা বোঝে। সুতরাং সেই সময়ের যে ঘটনাগুলো, সেই প্রকৃত ইতিহাস তুলে আনতে হবে। জিয়া রহমান যে বিদ্রোহ করলেন, তার পরিবার কোনো কিছু তিনি তাকাননি পিছনের দিকে, তিনি কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে তার পরিবারের সন্তান স্ত্রীদেরকে ফেলে তিনি চলে গেছেন, সবাইকে হত্যা করতে পারত, তাই না? তো সেই ইতিহাসটাকেও মুছে দেওয়ার চেষ্টা করে। তাজউদ্দিন আহমেদের মতো এত বড় মানে স্বাধীনতা যুদ্ধের সংগঠক, স্বাধীনতা হলোই তো তার হাত দিয়ে, তো তাকেও তো তার ছেলে যে সোহেল তাজ এবং তার সন্তানেরা যারা রিমি আপারা, তারা তো বলছে, তারা তো লিখিতভাবে ডকুমেন্ট দিচ্ছে যে কি হয়েছে তাদের পরিবারের সঙ্গে। সুতরাং আমি মনে করি একা একটি দল, একা একজন ব্যক্তি স্বাধীনতা
তৈরি করতে পারে না, স্বাধীনতা আনতে পারে না। এটা একটা সামষ্টিক ব্যাপার। সমস্ত মানুষের অংশগ্রহণের স্বাধীনতা সংগঠিত হয়েছে। কতজন মানুষ মারা গেছে, সব মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বেরোচ্ছে। এই দেশে কি কোনো মানুষ নেই, কোনো গবেষক নেই যারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে পারে? এই ভুয়া মুক্তিযোদ্ধারা সচিব হয়ে যাচ্ছে, সিনিয়র সচিব হয়ে যাচ্ছে, সমস্ত রাষ্ট্রের টাকা পয়সা লুটপাট করছে। এটা কি কোনো কথা হলো একটা স্বাধীন দেশে? যদি মিডিয়ার কথাটাই বলি, যে ইতিহাসগুলোকে তুলে আনা বা যাদের অবদান স্বীকার করা হচ্ছে না তাদেরকে জানানো, এই সামগ্রিক ক্ষেত্রে একটা রাজনৈতিকরণের ক্ষেত্র থেকে বের হয়ে এসে মিডিয়া আসলে এ সময় কি ভূমিকা রাখতে পারে? যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন তো সে সর্বসের্বা হয়ে যায়। এমনকি বিচার বিভাগও আমাদের দেশে অত স্বাধীন না, এটা সত্যি কথা। মিডিয়াগুলো কাজ করতে পারে না, তাদের জবান বন্ধ করে দেওয়া হয়, তাদের মুখ বন্ধ করে ফেলা হয়। এবং যারা মিডিয়ার মালিক তারা ব্যবসা করে, তারা এখানে অনেক টাকা লগ্নি করেছে, তারা এই রিস্ক নিতে চায় না, এই ঝুঁকি নিতে চায় না, এটা বন্ধ করে দিবে। মুক্তিযোদ্ধা আবু সাইদ খানও আছেন, তিনিও একজন সিনিয়র সাংবাদিক, মিডিয়া সেক্টরে ওতপ্রোতভাবে জড়িত আছেন, এবং সাংবাদিকের কাজই তো সবসময় সত্যটা মানুষের কাছে তুলে ধরা, আসলে কি ঘটছে এবং মানুষের চাহিদা এবং প্রত্যাশাগুলো তুলে ধরা। এই জায়গাতে এই যে বাধাগ্রস্ত হওয়া একটা রাজনৈতিক দল সর্বা হয়ে ওঠার পরে, এই বাধাগ্রস্ততাকে এখন কাটিয়ে ওঠার এই যে সময়, এটিকে কেমনভাবে ব্যবহার করছে মিডিয়া? প্রথমত হচ্ছে যে যেটা রেজাউদ্দিন স্টালিন যথার্থই বলেছেন, যে যারা ক্ষমতায় আসে তারা সব কিছুই কবজাগত করে ফেলে, এক ধরনের দলীয়করণ হয় এবং মিডিয়ার উপরও প্রভাব সৃষ্টি করে। এবং সাংবাদিকদের এক অংশ তারাও দেখা যায় যারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকার আসে তাদের ছাতার নিচে তাদেরই গুণকীর্তন করে। তো তার ভিতর দিয়েও মিডিয়া সেখানে কিন্তু সত্য প্রকাশে এক ধরনের চেষ্টা থাকে, নিরন্তর চেষ্টা থাকে, এবং সে তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা তাদের মতো করে বয়ান করার চেষ্টা করে। গবেষকরা গবেষণা চালিয়ে যায়। মুক্তিযুদ্ধের সমস্ত দলিলপত্র, সমস্ত যা কিছু ঘটছে এটা নিয়ে কিন্তু যতই উপরে স্বৈরাচার থাক, ভিতরে ভিতরে কিন্তু কাজ হয়েছে, লেখকরা লিখে গেছেন। তো অনেক দলিলপত্র, অনেক কিছু অজানা অপ্রকাশিত তথ্য এগুলো প্রকাশিত হয়েছে, তবে এটাকে গোপন করা যায় না। হ্যাঁ, তবে সব কিছুই মিডিয়াতে তো সেইভাবে আসে না, এবং নানা রকম বাহিনীর লোকেরা ফোন টোন করে অনেকটা নিয়ন্ত্রণ করে। যখন ক্ষমতায় থাকে তাদের হয়ে তো গভর্নমেন্ট এজেন্সিগুলো কাজ করে এবং এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এই সরকার পরিবর্তনের পরে এখন হয়তো এজেন্সিগুলো সক্রিয় না, আগামীতে তাদের ভূমিকা কি হবে সক্রিয় আমরা জানি না, এটা আমরা তবে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন সাইদ ভাই, যে একটা সত্য নিউজ যাচ্ছে, স্ক্রলে যাচ্ছে, বলছে হঠাৎ দেখলাম আর নিউজটা নেই। মুক্তিযুদ্ধের আর একটা পার্ট, সেটা হলো রাজনৈতিক সংগ্রাম। এই রাজনৈতিক সংগ্রামটা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। যদি বলা হয় যে এখানে ফকির সন্ন্যাস বিদ্রোহ, কিংবা আরও স্পষ্ট করে বলা যায় 1857 সালের মহাবিদ্রোহের মধ্য দিয়ে যেটা রাজনৈতিক সংগ্রামটা শুরু হয়, এবং যেটাকে বলা হয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তারপরে একের পর এক বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়েছে। কিন্তু আমরা তখন দুটো দেশ, অর্থাৎ ব্রিটিশ 47 বিদায়ের মধ্য দিয়ে দুটো দেশের স্বাধীনতা দেয়, একদিকে ভারত আর একদিকে পাকিস্তান। আমরা পাকিস্তান কাঠামোর মধ্যে শৃঙ্খলিত হই, আমরা কিন্তু স্বাধীনতা, সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করি না। এবং তারপরে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় আঙ্গিকের সংগ্রামটা শুরু হয়, এবং যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে সেখানে আমরা দেখি শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্টের বিজয়ও কিন্তু মানুষকে আশান্বিত করেছিল, নতুন করে স্বাধীনতার বীজ বপন করেছিল। তো এই সমস্ত স্বপ্ন কিন্তু আমরা দেখি যে এই শেরে বাংলার নাম উচ্চারিত হয় না, মৌলানা ভাসানীর নাম উচ্চারিত হয় না। ওই সময় সবচেয়ে বড় একজন সংগঠক শামসুল হক, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন, বিস্মৃত, তাকে ইতিহাসে কখনো স্মরণ করা হয় না। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পরেও তাদের জন্য মাঠ পর্যায়ে যারা কাজ করেছিলেন মুক্তিযুদ্ধে, তারাও এখন বঞ্চিত হচ্ছে। আর একটা হলো দুটো ধারা তখন এগিয়ে গেছে, একটা হচ্ছে জাতীয়তাবাদী ধারা, সেই ধারার নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, আর একটা বাম ধারা। তো এখানে সেই সময়ের ভাষায় বলি পিকিংপন্থী এবং মস্কোপন্থী ধারা, সবারই অবদান আছে। এই যে মুক্তিযুদ্ধ যেমনই করে সব মানুষের যুদ্ধ, সব দলেরই যুদ্ধ, শুধুমাত্র পাকিস্তান পন্থী দলগুলা, অর্থাৎ যেটাকে পাকিস্তান পছন্দ দল বলা হতো, সেই ধরনের দলগুলো ছাড়া
আরও দুটো ঘটনার কথা বলতে চাই। 1971 সালে 2রা মার্চে যে কথা আপনি বললেন যে আসম আব্দুর রব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। 3রা মার্চে আরেকটি ঘটনা ঘটেছিল যে শাহজাহান সিরাজ পাঠ করেছিলেন স্বাধীনতার ইশতেহার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এই দুটি দিন যে আমাদের যুদ্ধের ইতিহাসে কতটা গুরুত্ব বহন করে বা এই দিবসকে জাতীয়করণের ক্ষেত্রেও কিন্তু কোনো পদক্ষেপ আওয়ামী লীগ বলি না কেন, অন্য কোনো সরকার যারা রাজনীতি করেছেন সেই সময় আমরা দেখিনি। এর কারণ কি বলে মনে হয়? এর কারণটা হচ্ছে যে তারা পরবর্তীতে জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আচ্ছা, এবং তাদের দলও রয়েছে। তাদের দল এখন ততটা বড় রাজনৈতিক দল না, তো যে কারণে অনেক বড় রাজনীতি যারা ক্ষমতায় গেছে তারা কখনো ক্ষমতায় যেতে পারে। ওই দলের কিছু নেতা আবার গত সরকারের সময়ও ছিলেন। হ্যাঁ, এই দলগুলো স্বাধীনতার পরে যতটা দাপটের সঙ্গে জাসদ বাংলাদেশকে কাঁপিয়েছিল, পরে সেই দাপটের সঙ্গে আর তারা জাসদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল রক্ষী বাহিনী দিয়ে, সেটাও আমরা জানি। সেটাও ঠিক, প্রায় বলা হচ্ছে 16,000 কিংবা 18,000। আচ্ছা, অনেক হয়েছিল। তো আমরা তারপরে যে কারণে এই দিনগুলা আলোচিত হয় না। তবে আমার মনে হয় 2রা মার্চ যেদিন স্বাধীনতার পতাকা আসমরা উড়িয়েছিলেন, 3রা মার্চ সেখানে নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভা হয়েছিল পল্টনে, সেখানে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন, এবং ওই সভায় কিন্তু বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই কিন্তু এগুলো হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়েছিল। রবীন্দ্রনাথের সোনার বাংলা গানকে জাতীয় সঙ্গীত করা হয়েছিল। তো এগুলো কিন্তু ওই দিন হয়েছিল। সবকিছুই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং ছাত্ররাই তারা বঙ্গবন্ধুর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন, তার বাসাতে তার হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছিলেন। এবং একদিকে বলা যায়, যেটাকে বলা হয় যে আওয়ামী ছাত্রলীগের অভ্যন্তরে এই যুব এবং এই তরুণ শক্তি তারা কিন্তু 6 দফার সংগ্রামকে 1 দফার সংগ্রামে পরিণত করেছে। আওয়ামী লীগের ভিতরে দোটানা ছিল, ভাব ছিল, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার একটা আকাঙ্ক্ষাও ছিল। সেই আকাঙ্ক্ষাকে তারা জলাঞ্জলি দিয়ে তারা স্বাধীনতার দিকে দেশকে অগ্রসর করেছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এই যে বঙ্গবন্ধুর কথা বললেন, ছাত্ররা তাকে যেভাবে তখন ওই যে পতাকা লাগিয়ে দেওয়া তুলে দেওয়ার যে ব্যাপারটা ছিল, কিন্তু এখন এই যে পরিবর্তিত সরকার স্বৈরশাসনের পতনের পরে এখন এই যে বঙ্গবন্ধুকেও একটা কি বলবো যে তাকে অবমাননা করার একটা বিষয়, 7ই মার্চের ভাষণকে, তার গুরুত্বকেও একটা ডিমোটিভেট করা বা দিবসীকরণ থেকে বাদ করার এরকম একটা চেষ্টা, এই প্রচেষ্টাগুলোকে আসলে কিভাবে দেখেন? আমরা মনে করি যে আমরা লেখক, উনিও লেখক, সাংবাদিক, আমরা যেটা মনে করি যে মত প্রকাশের স্বাধীনতা এবং চিন্তার মুক্তির যে আন্দোলন আমরা শুরু হয়েছিল 52 সালের রক্ত দেওয়ার ভেতর দিয়ে, সেই মত প্রকাশের স্বাধীনতা কিন্তু বারবার অবদমিত হয়েছে। কিন্তু আমি মনে করি যে আজকে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে আমি মনে করি যে প্রত্যেকের যা যা প্রাপ্য সেটি দেওয়া উচিত। তার যদি কোনো অন্যায় থাকে, তার যদি কোনো দোষ থাকে, সেটিও জনগণের সামনে আনা উচিত। সে যদি কোনো ভালো কাজ করে থাকে দেশের জন্য, জাতির জন্য, সেটিও সামনে আনতে হবে। কাউকে ছোট করে কেউ কোনোদিন বড় হতে পারে না। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটি গত 50 বছর ধরে শুধুমাত্র কখনো ব্যক্তি পূজা, কখনো মানে নিজে ক্ষমতায় থাকার জন্য অন্য দলকে নিষ্পেষণ করা, ইতিহাস মুছে ফেলা, মিথ্যা বলা, ক্রমাগত গোয়েবলসের থ্যুরির মতো মিথ্যাকে সত্যে পরিণত করার যে একটা আকাঙ্ক্ষা, একটা চেষ্টা একটা কোনো রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি, সেটি ভয়ঙ্কর করে তুলেছে আমাদের জাতীয় স্বার্থকে। এবং আজকে দেখেন আমরা খুবই উপনিবেশিক মানসিকতা সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে উঠছে। ওই যে ভাই বললেন পিকিংপন্থী, রুশপন্থী, ওই উপর থেকে যে তত্ত্ব দিচ্ছে সেই তত্ত্ব নিয়ে আমরা এখানে বসে কাজ করছি। এবং আমাদের তাকিয়ে থাকতে হয়, আমাদের এই মুক্তির আন্দোলনের জন্য তাকিয়ে থাকতে হয় কখন অন্য বড় ইউরোপীয় ইউনিয়ন, কখন মার্কিন যুক্তরাষ্ট্র, কখন চীন, কখন ভারত, তারা আমাদেরকে আশ্রয় দেবে, তারা আমাদেরকে মন্ত্র দেবে, তারা আমাদেরকে পথ বাতলে দেবে, আর আমরা আন্দোলন করব, আর আমরা যুদ্ধে বিজয় অর্জন করব। এই যে উপনিবেশিক মানসিকতা তৈরি হয়েছে আমাদের, সেই উপনিবেশিক মানুষের থেকে বেরিয়ে আসার জন্য এখন তরুণদের আমি যে শক্তিটা দেখছি, সেই শক্তিটা খুব প্রয়োজন। স্বাধীনতার
সংগ্রামের মূল মন্ত্র হচ্ছে একটা অসাম্প্রদায়িক চেতনা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সাম্য তৈরি করা, একটা ন্যায্যতার ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা করা, একটা সুষম বন্টন হবে, সমস্ত মানুষ খেতে পড়তে পারবে, ভালো থাকবে, আশ্রয় পাবে। কিন্তু সেই ঘটনাগুলো ঘটেনি, কেউ সেদিকে তাকায়নি। শুধু ক্ষমতায় থাকার জন্যে যে সমস্ত নিপীড়ন, নিষ্পেষণ, মানে কণ্ঠরোধ সেগুলো করা হয়েছে, ক্রমাগত করা হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে যদি না আসতে পারি, আমাদের কিন্তু জাতি হিসাবে অনেক সামনে দুঃখ আছে। এই সংস্কৃতি থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো, বা আগামীতে যে সরকার গঠন হবে, পূর্ণাঙ্গ যে সরকার গঠন হবে, তারা এই বিষয়ে? আমি তো অন্তর্বর্তীকালীন সরকারে অনেককে দেখছি যাদের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারাও না উপদেষ্টা হয়েছে, তাদের হয়তো কিছু যোগ্যতাও আছে, আবার অযোগ্যরাও কিন্তু নানা জায়গায় বসে গেছে, এবং একই লোককে 4-5টা 6টা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে। এখন 4 মাস হয়ে গেল, আমরা একটু সময় দিতে চাই। নিশ্চয়ই আমরা আমাদের এই তরুণরা যে রক্তের বিনিময়ে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে আমরা পেয়েছি, আমরা ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তিনি অনেক কাজ করেছেন পৃথিবীতে, অনেকে তাকে পছন্দ করে, আমরাও করি। আমি মনে করি তার নেতৃত্বে একটা খুব দ্রুত মানে একটা মানে গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটা ভালো নির্বাচনী ক্ষেত্র প্রস্তুত করে একটা গণতান্ত্রিক একদম বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা পাই, তাহলে আমার বিশ্বাস যে আমরা অবশ্যই ভালো করতে পারবো, আমাদের দেশ ভালো হবে। এবং অতীত থেকে তো আমরা শিক্ষা নিই না। আমাদের এই যে পিয়নের কাছে 400 কোটি টাকা, চিন্তা করা যায় যে এইভাবে যদি দেশ আমরা চালাবো, এটা একটি স্বাধীনতার মূলমন্ত্র। যে এত রক্ত দিলাম আমরা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন সবই তো আমাদের একটা ছোট্ট দেশ। এই দেশটাকে আমরা নিজেরা একদম চুরমার করে ফেলেছি, ভেঙে দুমড়ে মুচড়ে দেশটাকে আমরা নিষ্পেষিত করে ফেলেছি। এই যে পরিবর্তিত সময়ে আমাদের প্রত্যাশা এটাই থাকবে, যেমন যুদ্ধের অবদান যেমন আমরা স্বীকার করব, সকলে আমরা যার যে অবদান আছে সত্য ন্যায়ের ভিত্তিতে সেই অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে। এখন সময় এসেছে পরিবর্তনের, এবং সেই পরিবর্তনের দাবি আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্যই আসলে আমাদের এরকম আয়োজন। এবং মুক্তিযুদ্ধকে যেন কোনো রাজনৈতিক দল হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। মুক্তিযুদ্ধ আমাদের সবার, মুক্তিযুদ্ধ একক না, সব মানুষের। একদম একদম সেই প্রত্যাশাটাই আমরা রাখবো যে মুক্তিযুদ্ধের অবদানকে যেন সবাই স্বীকার করে, এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেন আমরা ব্যবহার না করি। যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে, এবং ইতিহাস যেন সবার স্থানটা হয়, এখানে যেন দলীয়করণ সঠিকভাবে এবং এই দ্বারটা যেন খুলে দেওয়া হয়। অনেকে বলে, শোনেন, অনেকে বলে যে এখন মুক্তিযুদ্ধ হয়ে গেল 50 বছর, একটা ভালো উপন্যাস, মুক্তিযুদ্ধের একটা শ্রেষ্ঠ উপন্যাস আমরা পাইনি। সত্যি কথা, কারণ এই উপন্যাস লিখতে পারে না কেন, কে কখন অসন্তুষ্ট। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলার প্রয়োজন মনে করি, যে আমাদের এই যে অভ্যুত্থানের ইতিহাস, এটা যেন পাঠ্য বইতে হয়, দাবি উঠেছে সঠিকভাবে, এটা ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেন সমর্যাদায় সেটা থাকে, এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি একটু বলি যে আমাদের 52, 62, 66, 69, 71, 90 এবং 2024 সবকিছু কিন্তু এক সূত্রে গাঁথা। অতএব সেই জায়গা থেকেই, এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সেটা দেখতে হবে। কোনো কিছুকে অবমূল্যায়ন করার অধিকার আমাদের নেই, এবং এই অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সকলকে অবগত করার এই প্রচেষ্টা যেন আমাদের অব্যাহত থাকে, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এত গঠনমূলক আলোচনা আমাদের সাথে করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যে যুদ্ধে অসীম সাহসে শত্রুর মোকাবেলা করেছেন মুক্তিযোদ্ধারা, বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছেন যুদ্ধের বিজয়। যে যুদ্ধে অসংখ্য মানুষ শিকার হয়েছেন গণহত্যার, সেই যুদ্ধ তো কোনো বিশেষ গোষ্ঠী, সংগঠন কিংবা ব্যক্তির কারণে বিজয় অর্জন করেনি। সেই মুক্তি, সেই যুদ্ধ আমাদের সবার। আজ সময় এসেছে প্রকৃত বীরদের মূল্যায়ন করার, দেশের জন্য, মানুষের জন্য যার যা অবদান তা স্বীকার করে কৃতজ্ঞতার গ্লানি থেকে মুক্ত হবার এখনই সময়। প্রিয় দর্শক, এই প্রত্যাশাটি রেখেই আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।